কত বলো? বিজিত বলেন। আজকে হচ্ছে 18 তারিখ। দাঁড়ান পড়িয়ে নিই ভালো করে। আজকে হচ্ছে 18, 12, 25। আমরা পড়ছিলাম প্রতিসরণ। আলোর প্রতিসরণ আমরা পড়ছিলাম এবং এই আলোর প্রতিসরণে আমরা আহ আমরা প্রতিসরণের দরুন প্রতিচ্ছবি মানে প্রতিবিম্ব কেমন ভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে যদি কোনো ঘন মাধ্যমে কোনো বস্তু থাকে, যেমন ধরে নাও কোনো একটা জলের মধ্যে কোনো একটা চকচকে কয়েন থাকে, তাহলে সেক্ষেত্রে মানে আমরা আগের দিনের যে ডিসকাশনের লাস্ট টপিক ছিল সেটা হচ্ছে প্রতিবিম্ব। এই সংক্রান্ত এইখান থেকে আমরা শুরু করব। প্রতিবিম্ব কি দ্বারা? প্রতিসরণ দ্বারা প্রতিবিম্ব। প্রতিসরণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব। এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি এটা ঘন মাধ্যম হয় এবং সেই ঘন মাধ্যমে কোনো বস্তু যদি থাকে, তাহলে তার জন্য এটা যদি অ্যাকচুয়াল হয়, তাহলে তার জন্য প্রতিবিম্বটা সৃষ্টি হয় এরকম কোনো একটা জায়গায়, এটা হয় প্রতিবিম্ব। মানে মনে হয় উপরে উঠে এসেছে যেন মনে হবে এরকম। সেটা কেন হয় সেটা আমরা আগের দিন বুঝেছিলাম। এরকম একটা লাইট যাবে, চোখ এখান থেকে যখন আমরা তাকাবো তখন চোখ সোজা দেখবে, নিয়ে এই জায়গাটায় বস্তুটাকে দেখতে পাবে। তার মানে এটা হচ্ছে আপাত উচ্চতা এইচ প্রাইম যদি হয়, আর প্রকৃত গভীরতা, আপাত গভীরতা যদি ডি প্রাইম হয়, ডি প্রাইম, আর প্রকৃত গভীরতা যদি ডি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি প্রাইমটা ছোট, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ডি প্রাইম ইকুয়াল টু ডি বাই মিউ। আমরা এটা দেখেছিলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং ইকুয়েশন, যে যখন ঘন মাধ্যমে কোনো বস্তুটা থাকবে আর লঘু মাধ্যম থেকে যখন দেখবো তখন দেখবো উপরের দিকে উঠে এসছে। তো প্রশ্ন দু ধরনের পড়তে পারে, যে কতটা উপরে উঠে এসেছে, তাহলে তখন অ্যান্সার কি হবে? এটা হচ্ছে আপাত এটা হচ্ছে আপাত গভীরতা। যদি তোমাকে জিজ্ঞেস করে কতটা উঠে এসেছে, তখন আমি কি বলবো? একদম তাই, তাই ডি মাইনাস ডি প্রাইম পরিমাণ উপরে উঠেছে, উপরে উঠে এসেছে। তার মানে তখন হবে কতটা পরিমাণ, ডি কমন নিলে ডি মাইনাস ডি প্রাইম, তো তাহলে ডি মাইনাস ডি প্রাইম মানে কি, ডি বাই মিউ। এবার ডি যদি কমন নিই তাহলে হবে 1 - 1/মিউ, এই পরিমাণ উপরে উঠে এসেছে। খুব ভালো কথা। এটা এক এক ধরনের, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্যাটার্ন। নাম্বার টু প্যাটার্ন হচ্ছে উল্টোটা। মানে কি, এইটা হচ্ছে ঘন, ঘনতে চোখ থাকবে, এইদিকে থাকবে চোখ, আর এইদিকে থাকবে বস্তু। আমরা সেক্ষেত্রে দেখেছিলাম যে যদি কোনো একটা বস্তু এখানে থাকে, তাহলে তার এরকম করে লম্ব যদি এদিক দিয়ে আসে তো ভালো কথা, এরকম করে আসবে ডাইরেক্ট লম্ব যেটা হবে। আর একটা রে যদি একটু বেঁকে আসে এরকম করে, তাহলে সেটা মোটামুটি আমরা জানি এখানে যে লম্ব হবে, সেই লম্বর তুলনায় সেটা ঘন মাধ্যমের দিকে সরে আসবে এরকম করে। দিকে যদি সরে আসে তাহলে চোখ যদি আমরা এখানে রাখি, চোখ সোজা দেখে, তাহলে তখন ডট 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 করে এরকম কোনো একটা জায়গায় বিম্বটা দেখবো বা বস্তুটাকে দেখতে পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা, এখানে আর গভীরতা বলছি না, উচ্চতা। কারণ ঘন মাধ্যমে কেউ নিশ্চয়ই ডুবে বসে থাকে না, আর ঘন জিনিস নিচের দিকে থাকে। তাই বস্তু যখন লঘুতে আছে, সাধারণত সাধারণত সেক্ষেত্রে বস্তুটা উপরের দিকে থাকবে। তাই আমরা উচ্চতা বলছি। এটা হচ্ছে বস্তু। তাহলে এইটু হচ্ছে বস্তুর উচ্চতা এইচ, এটা হচ্ছে প্রকৃত উচ্চতা। প্রকৃত অ্যাকচুয়ালি কোথায় আছে, আর বিম্বর সাথে যেটা হাইট সেটা হচ্ছে আপাত উচ্চতা এইচ প্রাইম। এখান থেকে দেখা যায়, তোমাদের প্রমাণ করতে দিয়েছিলাম এইচ প্রাইম সমান হচ্ছে মিউ ইন্টু এইচ। অনেকেই প্রমাণ করেছো, অনেকে করে পাঠাওনি। তোমরা সেটা কিন্তু একটু দেখে নিও প্লিজ, দেখে নিও। কারণ কি, দেখা গেল যে এইটাই পরীক্ষায় পড়ে গেল, দেখা গেল এইটাই 2 নম্বর পড়ে গেছে, কারণ আগেরটা আমি প্রমাণ করেছিলাম, এটা করতে দিয়েছিলাম, এটা হয়তো পড়ে গেল। এবার এই যে দুটো ডিসকাশন, সেখান থেকে আমার একটা প্রশ্ন তোমাদের, আমরা আজকের শুরু যেটা, সেটা হচ্ছে আমার একটা পাতি প্রশ্ন।
প্রশ্ন হচ্ছে আকাশে আকাশে বিমান ওড়ে, ওকে, আকাশে বিমান ওড়ে, তাহলে তাদের আহ, ভূপৃষ্ঠ থেকে মানুষ আমরা দেখতে পাই, ভূপৃষ্ঠ থেকে আমরা দেখতে পাই। এবার এখানে যদি প্রশ্ন করে যে আমরা আমরা বিমানগুলোকে আমরা বিমানগুলোকে যে উচ্চতায় দেখি, উচ্চতায় দেখি, সত্যিই কি বিমানগুলো সেই উচ্চতায় থাকে? মানে ধরে নাও তুমি দেখছো নিচের মাঠ থেকে সাইকেলে করে দাঁড়িয়ে উপরে দেখছো একটা বিমান উড়ে যাচ্ছে, মানে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। এবার তোমার চোখ হিসেব করে যেখানে দেখলো, যে জায়গাটায় চোখ দেখতে পেলো বিমানটা উঠছে, সত্যি কি বিমানটা সেখানে উঠছে? এটা তো আমাদের জানা দরকার যে সত্যি উঠছে কি উঠছে না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যাই হোক, তার আমি লজিক তোমাদের কাছে জানার চেষ্টা করব। কেউ এর কোনো সৎ উত্তর দিতে পারলে আই উইল বি ভেরি হ্যাপি। চেষ্টা করলে আই উইল বি মোর হ্যাপি। সঠিক হওয়ার দরকার নেই, চেষ্টা করাটা গুরুত্ব। বলো, কে বলতে পারবে? যা মনে হয় ফ্রি ফ্র্যাঙ্কলি বলো, কারণ তোমরা যারা রয়েছো তাদের ভয়েস রেকর্ডেড হবে না, আমার হবে। আমি তোমাদের সম্মান নিয়ে তোমাদের অ্যান্সার দেবো, বলো। একই উচ্চতাতে দেখবো, যেটা তুমি বললে, দ্যাট মে নট বি রাইট, মে বি রাইট। আরো দেখি আরো সবাই কি বলছে। কারণ তুমি বলার চেষ্টা করছো যে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে তাকাচ্ছি কোনো একটা বিমান উঠছে, তাহলে যে উচ্চতাতে আমি দেখছি ঠিক সেই উচ্চতাতেই বিমান উঠছে। নেক্সট, আর কেউ আলোকপাত করবে? কোনটা একই থাকবে? মাধ্যমটা কি একই থাকবে? ধরে নাও সেই মুহূর্তে একই আছে। তোমার যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী যে সত্যি কি তাহলে বিমান যখন উঠছে তখন এর মধ্যেখানে যে মাধ্যম সেটা কি একই থাকবে? হ্যাঁ, সেটা বায়ু মাধ্যমই থাকবে। তারপর বলো। এখানে এখানে প্রতিসরণের কোনো ব্যাপার নেই। বলছে এখানে একই মাধ্যমে থাকবে, সুতরাং প্রতিসরণের কোনো ব্যাপার নেই। ভেরি গুড। এটা একটা ভালো ভাবনা। সঠিক ভাবনা কিনা আমি জানি না, বাট ভাবনাটা ভেরি গুড। যে আমরা যখন বাতাসেই ডুবে রয়েছি, যে বাতাসে আমি আছি সে বাতাসে বিমান উঠছে, তাহলে নিশ্চয় বিমান আর আমি যদি একই বাতাসে থাকি, তাহলে এখানে প্রতিসরণের কোনো গল্প নেই। কিন্তু অ্যান্সারটা হচ্ছে না, এরকম নয়। মজার ব্যাপার হচ্ছে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব, ইয়েস, বায়ুর ঘনত্ব চেঞ্জ হয়। বায়ুর ঘনত্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে বায়ুর প্রতিসরাঙ্ক কমে যায়। তার মানে এখানে ফান্ডা হচ্ছে, যেটা তোমরা বলেছো প্রত্যেকটা সবগুলো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা আমি ফান্ডা হচ্ছে এটাই যে দর্শক এবং বিমান একই মাধ্যমে থাকলেও, একই মাধ্যমে থাকলেও থাকলেও বিমান অনেক উঁচুতে থাকে, অনেক উচ্চতায় থাকে। এবার তার সাথে সাথে এটা হচ্ছে এক নাম্বার ফ্যাক্ট ফান্ডা, আর দু নাম্বার ফ্যাক্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টস। ফ্যাক্টস, দু নাম্বার ফ্যাক্টস হচ্ছে যে উচ্চতা বৃদ্ধিতে, বলো তো দেখি, যত উচ্চতা বৃদ্ধি পাবো, যত উপরের দিকে উঠবো, বাতাস তত পাতলা হবে না ঘন হবে?
উচ্চতা বৃদ্ধিতে বাতাস তত পাতলা হবে না ঘন হবে? বাতাস তত পাতলা হবে। ভেরি গুড। তাহলে বাতাস তত পাতলা হবে, আর পাতলা যদি হয় তাহলে মিউ তত কমবে। দেখা গেছে সব ক্ষেত্রে যে পাতলা হলেই মিউ কমে তা নয়, বাতাসের ক্ষেত্রে তাই হয় যে যত উপরের দিকে যাব মিউ কমবে। তাহলে এবার বলো তো দেখি, বিমান আর তোমার চোখ কে কোন মাধ্যমে আছে? এবার বলো, বিমান আর তোমার চোখ দুজনেই বাতাসে আছে, কিন্তু বাতাসের ঘনত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো দেখি, বিমান কোন মাধ্যমে আছে রিলেটিভলি, ঘন মাধ্যমে না লঘু মাধ্যমে? লঘুতে আছে। আর চোখ কোথায় আছে? তাহলে এবার বলো, অ্যাকচুয়ালি বিমান কি তুমি যেখানে দেখছো সেখানে উঠছে, না তার উপরে উঠছে, না নিচে উঠছে? অ্যাকচুয়াল তুমি যেখানে দেখছো তার সাপেক্ষে বিমান কি নিচে উঠছে না উপরে উঠছে? বিমান বিমান অ্যাকচুয়ালি কোথায় উঠছে? হা 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 হা। মোজা, এটাই হচ্ছে মোজা। ফিল ইট। বলো যা খুশি মনে হয় বলো। যখন আমরা লঘু মাধ্যমে থাকি, লঘু মাধ্যমে থাকি আর ঘন মাধ্যমে বস্তু হয়, যেমন ধরে নাও জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে কয়েন পড়ে গেছে, তখন কয়েনটাকে আমরা দেখি কোথায়? অ্যাকচুয়াল উচ্চতায় দেখি না কম উচ্চতায় দেখি, কম গভীরতায় দেখি? হ্যালো? কম গভীরতায় দেখি। তাহলে বিমান যখন উঠবে এটা তো উল্টো কেস, তখন বিমানকে আমরা কোথায় দেখি? বেশি উচ্চতায় দেখবো না কম উচ্চতায় দেখবো বিমানকে? দেখো, তাহলে আমি বলি, এইখানে তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ধরে নাও এরোপ্লেন। আমি ছবি আঁকতে পারি না, এটা ধরে নাও এরোপ্লেন। আর এখানে এয়ার আছে, বাতাস আছে, এখানে বাতাস আছে। আর হচ্ছে ভূত্বক। এইখানে ধরে নাও তুমি আছো। তাহলে এই দিকটা তুমি দেখতে পাচ্ছ ঘন, এইখানে এরোপ্লেন যেখানে যাচ্ছে, এরোপ্লেন যেখানে উড়ে যাচ্ছে, সেটা হচ্ছে লঘু। তাহলে এরোপ্লেনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখছো। তাহলে তুমি যখন এরোপ্লেনকে দেখছো তখন এরোপ্লেনকে দেখছো না তার প্রতিবিম্বকে দেখছো? তুমি যখন এরোপ্লেনকে দেখছো তখন এরোপ্লেনকে দেখছো না তার প্রতিবিম্বকে দেখছো? একদম তাই। তাহলে তুমি যখন দেখছো তখন আমরা প্রতিবিম্ব দেখছি, প্রতিবিম্ব দেখছি। তাহলে অ্যাকচুয়াল এরোপ্লেন নিচে থাকবে, এটা হবে অ্যাকচুয়াল, এ নিচে থাকবে। কেন? কারণ এদিকটা ঘন, এদিকটা লঘু। আমরা জানি ঘনতে যদি চোখ থাকে, এখানে আছে চোখ, ঘনতে যদি চোখ থাকে তাহলে এই এরোপ্লেন বা লঘুতে থাকা বস্তু একটু বেশি উচ্চতায় দেখা যায়। তাহলে বেশি উচ্চতায় তার প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আমরা এরোপ্লেন যেগুলো উপরে হাঁ করে দেখি, সেগুলো এরোপ্লেনের প্রতিবিম্ব দেখি, এরোপ্লেন দেখি না। এবং সেই প্রতিবিম্বটা আমরা নর্মালি এরোপ্লেনকে বেশি উচ্চতায় উঠতে দেখি। এরোপ্লেন কিন্তু অ্যাকচুয়ালি অত উচ্চতায় নেই, তার থেকে তুলনামূলকভাবে একটু নিচে আছে। এটা কি তোমাদের জানা ছিল? যে so these are all very interesting things. আমরা খুব সহজ সহজ জিনিস জানি কিন্তু সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি না। আমরা যখন তুমি যখন জলের ভিতরে যদি চৌবাচ্চার ভেতরে বা বালতির ভিতরে যখন তুমি কয়েনটা রাখবে, তুমি কি অ্যাকচুয়াল কয়েনটা দেখতে পাবে, না কয়েনের প্রতিবিম্ব দেখবে? তুমি বলো।
তো তুমি উঠে আছে ওরকমই দেখতে পাবে। যেহেতু তুমি ফিজিক্স জানো, তাই তুমি বলবে, এই দেখতে পাচ্ছিস এত পাতলা, এত নিচে আছে, এত কাছাকাছি আছে, এরকম কিন্তু নয়। আমরা জানি এটা আরো অনেক নিচে আছে। তাহলে এক্ষেত্রে যদি ট্রু হয়, যখন এরোপ্লেন যায় তখন কেন আমরা ইমোশনাল হয়ে পড়ি? সেক্ষেত্রেও ট্রু হবে। তাহলে এরোপ্লেনকে যেটা আমরা দেখছি, সেটা জলে থাকা কয়েনের পুরো উল্টো কেস দেখছি। জলে থাকা কয়েনের ক্ষেত্রে কয়েনটা ছিল বেশি ডেপথে, কয়েনটাকে আমরা দেখেছি কম ডেপথে। কারণ আমাদের তখন চোখ ছিল লঘুতে, বস্তু ছিল ঘনতে। এখন এরোপ্লেন দেখার সময় চোখ থাকে ঘনতে, আর এরোপ্লেন থাকে লঘুতে। কারণ বাতাস যে মাধ্যমের মধ্যে দিয়ে এটা ঘটনাটা ঘটছে, সেই মাধ্যমের উপরের দিকে, এই দিক দিয়ে কিন্তু তার মিউ কমে। এই দিক দিয়ে হচ্ছে মিউ কমে। তাহলে মিউ কমলে এটা লঘু। তাহলে আমরা এরোপ্লেনকে যেটা দেখছি, সেটা এরোপ্লেনের ইমেজ দেখছি, এবং সেটা বেশি হাইটে দেখছি। অ্যাকচুয়ালি একটু বেশি নিচে থাকবে। তাহলে এখান থেকে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে এটা, যে অ্যাকচুয়ালি এরোপ্লেন সমূহ কম উচ্চতায় ওড়ে। যেটা মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, তার কেসটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই হবে। সেটাই হবে। ওখানে যেমন জল আর বাতাস ছিল, এখানে বাতাসের মধ্যেই অনেক উচ্চতা বলে বাতাস লঘু হয়ে গিয়ে লঘু মাধ্যম হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। এই এই তো এইটা তো প্রতিবিম্ব, এটা বিম্ব, এটা বিম্ব, এটা বস্তু অ্যাকচুয়াল, এটা বস্তু, আর এটা চোখ। তাহলে অ্যাকচুয়াল বস্তুর উপরে হলো না বিম্ব? সেটাই বলার চেষ্টা করছি, যে আমরা দেখি যে উচ্চতায়, সেই উচ্চতায় অ্যাকচুয়ালি থাকে না, থাকে একটু নিচুতে। কিন্তু আমরা দেখি প্রতিবিম্ব একটু উপরে। কারণ বুঝতে পারছো, তুমি যদি প্রতিবিম্ব দেখে যদি তীর মারতে যাও, তাহলে কি হবে? এরোপ্লেন উপর দিয়ে পালিয়ে যাবে। সো উই হ্যাভ টু নো দ্য ফিজিক্স ভেরি কংক্রিটলি এবং ভেরি অ্যাকুরেটলি, টু লার্ন যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কেন ঘটছে এবং কিভাবে ঘটছে। তো এইটা হয়ে গেল আমাদের এটা। তারপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমরা পড়েছিলাম। এটা একটা প্রশ্ন ছিল। নেক্সট আজকে প্রশ্ন, বলো, বলো, বলো। ঠিক, ঠিক, ঠিক। না, আমরা তো তার প্রতিবিম্বকে দেখি। আমি এটাই তো জিজ্ঞাসা করলাম, যে আমরা যখন জলের মধ্যে, যখন কোনো একটা কয়েন থাকে, তখন তুমি যখন উপর থেকে তাকাও, তখন কি তুমি অ্যাকচুয়াল কয়েনের অবস্থান দেখতে পাও, নাকি তার উঠে আসা অবস্থানটাকে দেখতে পাও? তাহলে উল্টো যদি হয়, কয়েনটা যদি উপরে থাকে, আর তুমি যদি জলের মধ্যে চোখ মোটা মোটা করে দেখতে থাকো, তাহলে তখন তুমি পজিশনটা কি দেখবে? কয়েন যেখানে আছে তার অনেক উঁচুতে। উল্টো হয়ে যাবে। এখানে যেমন উঠে আসছে, চোখের দিকে আসছে, উল্টো করে দিলে তখন চোখ থেকে দূরে সরে যাবে। এরোপ্লেনের ক্ষেত্রেও কিন্তু তাই হলো। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এরোপ্লেন অ্যাকচুয়ালি যে উচ্চতায় উঠছে বলে আমাদের চোখ দেখে, অ্যাকচুয়ালি এরোপ্লেন তার থেকে অনেক নিচে ওড়ে। এটা হচ্ছে ভান্ডা। ওকে, নেক্সট। নেক্সট দেখো, আমরা এখানে এখানে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংকট কোণ। এগুলো আমরা পড়েছি, আগের দিন আলোচনা করেছি। এবার এই সংকট কোণের কিছু ছোট ছোট কোশ্চেন আমরা পড়তে পারি। যেমন ধরে নাও হীরের ক্ষেত্রে। তাহলে এখানে আমার হেডিং হচ্ছে প্রবলেম, যেগুলো আমরা ডিসকাস করব। প্রবলেম বা কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব, সেটা অন সংকট কোণ। কারণ এগুলো পরীক্ষায় পড়ার চান্স রয়েছে। সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ইন্টারেস্টিং হচ্ছে যে হীরের প্রতিসরাঙ্ক, ধরে নাও
প্রতিসরাঙ্ক মোটামুটি একটা ধরুন 2.44 এর কাছে দাঁড়ায়, 2.42 এরকম ধরলাম। ওকে, তো এইরকম যদি প্রতিসরাঙ্ক হয়, এটাই নাকি কারণ হিরে চকমক চকমক করার। প্রশ্ন হচ্ছে কেন হীরের প্রতিসরাঙ্কর জন্য হিরে বেশি চকমক চকমক করে, গ্লো করে? প্রশ্ন হচ্ছে কেন? তো এইটা মানে কি সেটা আমরা আগে জানবো, যে হীরা, এটা প্রতিসরাঙ্ক, আবার হীরা চকচকে কেন? হীরার এত দাম কেন? হোয়াই দিস ইজ গ্লিটারিং? এত গ্লিটার করে কেন? বা কোনো একটা জিনিস গ্লিটার করে না কেন? যাদের মানে কোনো 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 জায়গা দেখবে যেটা ধরে নাও আলো অ্যাবজর্ব করে নেয় এবং সেখান থেকে রিফ্লেক্ট হয় না, সেই জিনিসগুলো ব্ল্যাক দেখায়। যে জায়গাগুলো থেকে আলো রিফ্লেক্ট করে আসে সেগুলো ব্রাইট দেখায়। হীরার ক্ষেত্রে ঠিক কি হয় যার জন্য হীরার এত দাম এবং হীরা চকচক চকচক করে? তো এইটা কিন্তু আমাদের জানা দরকার, হীরা চকচকে কেন, কেন দামি, কেন নামি, এই জিনিসটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার করা দরকার। এবার এই এই জিনিসটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে বা সংকট কোণ দিয়ে আমরা বুঝতে পারি। দেখো, প্রতিসরাঙ্ক মিউ আর তার সাথে সংকট কোণ থিটা সি, এদের মধ্যে সম্পর্ক আমাদের কি ছিল? রূপা বলতে পারবে? ভেরি গুড, সাইন থিটা সি সমান হচ্ছে 1/μ। এবার 1/μ মানে 1/2.4, 4.1 বা 4.2, তার মানে এটা 4.5 ধরলে 0 পয়েন্ট, ধরো 2.5 যদি ধরি, তাহলে 2.5 হবে, হচ্ছে হয়ে হয়ে কাছাকাছি দাঁড়াবে। তখন থিটা থিটা দাঁড়াবে অ্যারাউন্ড তোমার আহ হাফ হাফ হলে হাফ হয়। সাইন থিটা যে 0.5 যেটা হয় সেটা হয় 30 ডিগ্রিতে, সাইন 30 হয় 30 ডিগ্রিতে, সাইন 30 ডিগ্রি সমান হয় হাফ, সেটা হয় 0.5। হ্যাঁ, 30 ডিগ্রিতে, তার চেয়েও কম। তো থিটা সি দেখা যায় 25 ডিগ্রির কাছাকাছি বা 24.41 ডিগ্রি এরকম পাওয়া যায়। তার মানে কি, কোনো আলো যদি হীরার মধ্যে ঢুকে যায়, তাহলে সেই আলো যদি 24 ডিগ্রির কম কোণ করে তার তলের সাথে, তাহলে সে বেরিয়ে চলে আসবে বাইরে। কিন্তু 24 ডিগ্রি, 24.4 ডিগ্রির চেয়ে যদি বেশি কোণ করে, সেই আলো কিন্তু আর বেরোতে পারবে না। সে ওর ভিতরেই প্রতিফলিত হবে, এবং প্রতিফলিত কেমন ভাবে হবে? পূর্ণ প্রতিফলিত হবে। তার মানে কোনো একটা লাইট যদি ভিতরে ঢুকে যায় হীরার মধ্যে, এবং তার সাথে সাথে হীরার মধ্যে কাটিং গুলো, ওই ক্রিস্টালের কাটিং গুলো এমন হয় যাতে করে আপতন কোণ সবসময় 30 ডিগ্রি 32 ডিগ্রি এরকম হয়, মানে 24 ডিগ্রি থেকে এমনি বেশিই হয়ে যাবে আপতন কোণটা, এমন সুন্দর করে কাটিং করা থাকে। তাই সবসময় একটা আলো যদি ঢুকে যায়, সে যখন ভেতর থেকে, হীরার ভেতর থেকে বাইরে যখন বেরোনোর চেষ্টা করবে, তখন আপতন কোণটা লম্বের সাপেক্ষে যদি থিটা সি এর চেয়ে বেশি হয়, সেই আলো কিন্তু বাইরে বেরোতে পারবে না। তার মানে আলো যে ঢুকে গেল হীরার মধ্যে, সে কিন্তু তার মধ্যেই এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে 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 তার মধ্যে থেকে যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতেই থাকে, হতেই থাকে এবং হতেই থাকে। তার জন্য এটা গ্লো করে। তোমার মধ্যে যদি জ্ঞানের যে জ্ঞান বা জীবন দর্শনের যদি যে ধারাগুলো, সেগুলো যদি চরম স্ট্রং হয় এবং তোমার মনের মধ্যে যদি রেজোন্যান্স করতে থাকে, তখন যেমন তোমার চোখ নাক মুখ দেখে লোকজন একজন বিরাট বড় গুণী লোক হিসেবে ধরবে, হীরার ক্ষেত্রে তাই হয়। হীরার কাটিং গুলো এমন হয় যে হীরার ভিতরে যে আলোটা ঢুকে যায়, সে যখন ভেতর থেকে বাইরে আসতে চায়, তখন তার সারফেসের রেসপেক্টে যে অ্যাঙ্গেলে আপতিত রশ্মিটা পড়ে, সেই আপতিত রশ্মি অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট, এক নাম্বার হচ্ছে হীরকের ক্ষেত্রে দুটো পয়েন্ট আমরা পাই। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে থিটা সিটা মোটামুটি 24.41 ডিগ্রি। আর 2 নম্বর পয়েন্ট, কাটিং, ক্রিস্টাল কাটিং এমন হয়, ক্রিস্টাল কাটিং এমন হয়, এমন হয় যাতে বেশিরভাগ ক্ষেত্রে, যাতে বেশিরভাগ ক্ষেত্রে
ভেতর ভেতর থেকে বাইরে আসা আলোর জন্য বাইরে আসা আলোর জন্য আই মোটামুটি গ্রেটার দেন 30 ডিগ্রি হয়, প্রায়, বেশিরভাগ ক্ষেত্রে প্রায়। তার মানে এই যে হীরা যে পাটটা আছে, ধরে না এটা হীরার টুকরো, একটা হীরার টুকরো বস্তু, সেটা যখন পড়বে, এখানে পড়লো একটা অ্যাঙ্গেলে পড়লো, এখান থেকে রিফ্লেক্ট হলো, টোটাল ইন্টারনাল রিফ্লেক্ট হলো, এরকম হতে হতে বেরোবে খুব কম, বেশিরভাগ রিফ্লেক্ট হবে। যদি রিফ্লেক্ট ভেতরে ঢুকে থাকা আলো বারবার রিফ্লেক্ট হয়, ইট উইল গ্লো, এটা গ্লো করবে। এই যে গ্লো করবে, তার জন্যই হীরা চকচক করে, গ্লিটার করে। কিন্তু আমাদের তার সাথে সাথে মনে রাখতে হবে, সব গ্লিটারিং জিনিস কিন্তু হীরা নয়। সুতরাং হীরা মাপার জন্য কিন্তু হীরার ক্রিস্টাল স্ট্রাকচার বোঝা দরকার। আর সেই পরীক্ষাটা অপবর্তন পরীক্ষা দিয়ে করা যায়। অপবর্তন যেটা তোমরা আলো দিয়ে পড়লে, সে আলো দিয়েই, আলো ফেলে অপবর্তন দিয়ে কিন্তু হীরা চেনা যায়, আসল হীরা কোনটা, নকল হীরা কোনটা। কোন প্রক্রিয়া দ্বারা? অপবর্তন দ্বারা। এনিওয়ে, তাহলে এই জিনিসটা আমরা কিছুটা বুঝতে পারলাম। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু, ইংরেজিতে এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। খুব ইন্টারেস্টিং জিনিস এখানে হচ্ছে যে তথ্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানেই তার একটা পার্ট হচ্ছে আলো বা আলো। এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এক স্থান থেকে অন্য স্থানে, অন্য স্থানে প্রায় পুরো অংশটারই, পুরো অংশের সঞ্চালন। মানে এখানে যা আছে সেটাই চলে যাবে অন্য কোথাও, একটা তারের মধ্য দিয়ে, একটা তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে। এবং যে তারটা খুব ইন্টারেস্টিং, তার একটা কোর আছে, সেই তারের একটা কোর আছে, আর তার উপরে একটা স্তর আছে। স্তরটাকে, এখানে একটা স্তর আছে, কোরের উপরে একটা স্তর আছে, সেই স্তরটাকে ইংরেজিতে বলে ক্ল্যাডিং। ক্ল্যাডিং মানে কাদা লেপে দেওয়ার মতন। আর কোর মানে হচ্ছে তোমার মজ্জা। এবার এই মজ্জা যেটা, তার মিউ বেশি, আর এই যে বাইরে যেটা ক্ল্যাডিং আছে, এর মিউ কম। তাহলে আলো এখান থেকে যখন, ভেতর থেকে যখন যাবে, তখন একটা নির্দিষ্ট কোণে পড়লে, তার চেয়ে বেশি কোণে পড়লে এটা পূর্ণ প্রতিফলিত হবে, আবার এদিকে পূর্ণ প্রতিফলিত হবে, এইদিকে পূর্ণ প্রতিফলিত হবে যদি সংকট কোণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে পড়ে। তার কারণ কোর হচ্ছে বেশি ঘন, আর তার চারপাশে যে ক্ল্যাডিং দিয়েছে সেটা হচ্ছে কম ঘন। তাহলে বেশি ঘন থেকে কম ঘন দিয়ে গেলেই তবেই তো আমার পূর্ণ প্রতিফলন হওয়ার চান্স থাকে। এবার যে আলোটা আমি এখান থেকে ওইখানে নিয়ে যাব, ধরে নাও রামপুরহাট পর্যন্ত নিয়ে যাব, সেই যে প্রসেসটা, সেই প্রসেসে যদি আমার একটা মজ্জা থাকে যার মিউ অনেকটা বেশি, আর তার চারপাশে ক্ল্যাডিংটা অনেকটা কম, তাহলে একটা ডেফিনিট অ্যাঙ্গেলের যে আমার ধরে নাও লাইট, সেই লাইট বা ইনফরমেশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে, সেটা প্রায় ম্যাগনিটিউডে না কমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এই প্রসেসটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতি ব্যবহার করে তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্থানান্তর বা সঞ্চালন। এইটা যে তন্তুর, এই যে তন্তু, এটা একটা তার, এই পুরোটা হচ্ছে একটা তার, এই তারটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার, যেটা নিয়ে আমরা প্রায় পড়াশোনা করি। অপটিক্যাল ফাইবার ইউজ করবি, দারুণ হবে, অপটিক্যাল ফাইবার ইউজ করবি, দারুণ হবে। এটা কি জিনিস?
এখানের মধ্যে দিয়ে আলো পাস করে যায়, কিন্তু আলোর তীব্রতা কমে না। কখন কমে না? যখন পূর্ণ প্রতিফলিত হবে। পূর্ণ প্রতিফলিত কখন হয়? যখন তোমার বেশি ঘন থেকে কম ঘনের দিকে আলো থাকে। তাহলে এখানে সেটা এনসিওর করার জন্য কি করেছে? ভেতরে যে কোর আছে সেটাও স্বচ্ছ, বাইরে যে ক্ল্যাডিং আছে সেটাও স্বচ্ছ, কিন্তু বাইরের যে ক্ল্যাডিং তার মিউ হচ্ছে কম, কোরের মিউ হচ্ছে বেশি। সেরকম ভাবে এখানে একটা অ্যাঙ্গেলে যদি আমি ফেলি তাহলে আর কোনোদিন সেই আলোটা বাইরে বেরোবে না। সেটা কিরকম করে ক্যালকুলেট করব? যেমন ধরে নাও, এইটা ধরে নাও কোর, এটা ধরে নাও কোর, আর এইটা ধরে নাও ক্ল্যাডিং, এইটা ধরে নাও ক্ল্যাডিং। তাহলে এখানে যদি আমি একটা অ্যাঙ্গেলে ফেলি, এখানে যদি একটা অ্যাঙ্গেলে ফেলি লম্বের সাথে থিটা সি, তাহলে এটা তল বরাবর ঘষে যাবে এবং অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এই থিটা সি এর হচ্ছে ধরে নাও মিউ 1, এটা হচ্ছে মিউ 2, কোরের মিউ 1, এটা মিউ 2। এবার বলো তো দেখি মিউ 1 বেশি না মিউ 2 বেশি? রূপা, কোরের বেশি হবে না ক্ল্যাডিং এর বেশি হবে? কোরের বেশি হবে। তাহলে মিউ 1 বেশি, মিউ 2 চেয়ে বেশি, তবেই তো আমার পূর্ণ প্রতিফলন হওয়ার চান্স থাকবে। তাহলে যদি যদি গ্রেটার দেন থিটা সি হয়, তবে পূর্ণ প্রতিফলিত হবে। তাহলে আমার থিটা সি মানটা বার করা দরকার, যে কত অ্যাঙ্গেলে হবে সেটা আমরা দেখবো। তাহলে আমরা জানি আবার সাইন থিটা সি সমান হচ্ছে 1/মিউ। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে এই যে মিউ, সেই মিউটা হচ্ছে তোমার লঘু সাপেক্ষে, লঘু সাপেক্ষে ঘনের মিউ। তার মানে এটা হচ্ছে 1/মিউ ঘন, মানে মিউ 1/মিউ 2। তাহলে এখানে যদি বসাই তাহলে আমরা একটা থিটা সির মান পাবো। থিটা সি সমান কত সাইন ইনভার্স পেয়ে যাব। সেই মান অনুযায়ী আমরা বলতে পারবো যে এত অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হবে। এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় পড়ে। ওকে, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার সময় করতে পারো, যেগুলো খুব ইজি ইজি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। যেমন ধরে নাও এখানে এআইট্রিপল তে একবার একটা কোশ্চেন পড়েছে, যে একটা এআইট্রিপল কোশ্চেন করি। এআইট্রিপল মানে যখন এআইট্রিপল ছিল এআইট্রিপল, এখন যেই মেন, এটা যেই মেনের একটা কোশ্চেন। কি ফেলেছে বলছে, একটি চোঙাকৃতি দণ্ডের, একটা চোঙাকৃতি দণ্ডের, এটা হচ্ছে চোঙ আকৃতি দণ্ড, চোঙাকৃত দণ্ড, তার মিউ বলছে, মিউ সমান বলছে 2/√3। ওকে, তার বাইরে আছে বাতাস। এই যে এর বাইরে আছে বাতাস, এর বাইরে কিন্তু আর কিছু নাই, বাতাসই আছে, শুধু বাতাস আছে। এবার বলছে দণ্ডের এক প্রান্তের মধ্যবিন্দু দিয়ে একটি আলো আপতিত হলো। আলোক রশ্মি দণ্ডের মধ্যে দিয়ে প্রতিসরণের পর দণ্ডের দেওয়াল ঘেঁষে নির্গত হলে থিটা এর মান কত? বলছে এই যে অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে একটা কোণে আলোক রশ্মি পড়লো থিটা কোণে। পড়ার পর দেখা গেল সে এই তল ঘেঁষে চলে গেল আলোক রশ্মিটা, দিয়ে জিজ্ঞেস করছে থিটা সমান কত? তা ধরে নাও এখানে থিটা করে, এটা তো লম্ব ডাইরেকশন, তাহলে এখানে এখানে একবার, এখানেও হচ্ছে এয়ার, এদিকে হচ্ছে বস্তু, তাহলে লম্ব অপতনে এখানে একটা অ্যাঙ্গেল হবে নিশ্চয়। তাহলে এটা যদি থিটা হয়, এটা হবে প্রতিফলিত কোণ, এখানে একটা আর অ্যাঙ্গেল হবে। এটা তোমার আই ধরে নাও, আই সমান থিটা, এটা আর। এবার এখানে একটা অ্যাঙ্গেল হবে কোণ, এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস আর, আর এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, কারণ তল ঘেঁষে যাচ্ছে। তাহলে আমরা কবার স্নেলের সূত্র ব্যবহার করতে হবে? দুবার। একবার হচ্ছে এই বরাবর ঢুকছে, এখানে একবার স্নেলের সূত্র,
আর এখানে একবার স্নেলের সূত্র। তাহলে দুবার স্নেলের সূত্র ব্যবহার করতে হবে। দুইবার দুইবার স্নেল সূত্র ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করবো? একটা হচ্ছে এইখানে, সেখানে এই যে রেখাটা আছে সেই রেখার সাপেক্ষে তোমার অ্যাঙ্গেল করেছে, এখানে ধরে নাও বলেছে অ্যাঙ্গেল করেছে থিটা, নিয়ে গিয়ে একটা অ্যাঙ্গেল এসে বেরিয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। তাহলে আমরা লিখবো সাইন আই মানে সাইন থিটা বাই সাইন আর সমান হচ্ছে বাইরে বাতাস এয়ার মিউ বস্তু ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা কিসে বলেছে? ম্যাটেরিয়ালটা কঠিন ম্যাটেরিয়াল, স্বচ্ছ ম্যাটেরিয়াল বলেছে, তাই ম্যাট লিখছি, ম্যাট। তার মানে এখানে সাইন আরটা আমার জানা দরকার। তাহলে এখানে দেখো, এখানে মিউ মিউ ম্যাটেরিয়াল বাই মিউ এয়ার লিখবো। তাহলে মিউ ম্যাটেরিয়াল বাই মিউ এয়ার মানে 1। তাহলে মিউ ম্যাটেরিয়াল শুধু পড়ে থাকলো, তার মানে হচ্ছে মিউ। তাহলে সাইন থিটা সি সমান সাইন থিটা সি বাই সাইন আর সমান মিউ। তাহলে প্রথমটার ক্ষেত্রে পেলাম সাইন থিটা বাই সাইন আর সমান পেলাম মিউ। আমার আরটা জানা দরকার, তাহলে আর সমান সাইন আর সমান আমি পেলাম সাইন থিটা বাই মিউ। এটা আমি পেলাম। নেক্সট নেক্সট মিউ মানে আবার কত? মিউ মানে হচ্ছে আবার তোমার 2/√3 বলেছে, সেটা আমরা পরে বসাতে পারি। তাহলে এখান থেকে পেলাম সাইন আর, এটা একটা পেলাম। আবার এখানে আবার আর অ্যাঙ্গেল যখন হবে, তখন আবার সে এই বরাবর প্রতিষ্ঠিত হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এই যে আর যেটা দেখতে পাচ্ছ, সেটা ঘনমাধ্যমে এই আর এর মানটা, এই আরটাকে কি অন্য কোনো নাম দেওয়া যেতে পারে? সরি, এইটা হচ্ছে আর, এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো? ভালো করে আঁকছি দেখো, বড় করে। জিজ্ঞেস করছি এই অ্যাঙ্গেলটাকে আমরা কোন অ্যাঙ্গেল বলতে পারি? এই অ্যাঙ্গেলটা, একদম তাই, একদম তাই। এটাকে আমরা থিটা সি বলতে পারি, কারণ এটা হয়ে গেছে 90 ডিগ্রি। এখান থেকে আমার এই যে প্রতিসরণ, এখান থেকে আমি ক্যালকুলেট করে পেলাম সাইন থিটা বাই সাইন আর ইকুয়াল টু পেলাম মিউ। আর এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাবো সাইন থিটা সি সমান পাবো 1/মিউ। এবার সাইন থিটা সি সমান 1/মিউ যদি হয়, 1/মিউ এর মান কত? মিউ সমান বলেছে 2/√3। তাহলে এটা 1/মিউ মানে হচ্ছে √3/2। তাহলে এখান থেকে থিটা সি সমান সাইন কততে √3/2 হয়? 60 ডিগ্রিতে। তাহলে এই মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে সাইন আর সমান কত পেলাম? এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি থিটা সি প্লাস আর প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আর সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সি। থিটা সি যদি 60 ডিগ্রি হয়, তাহলে আর সমান হবে 30 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 30 ডিগ্রি। তাহলে এখানে বসাই, এখানে বসালে আমরা তাহলে কি পাবো? সাইন থিটা বাই সাইন আর সমান মিউ। সাইন আর মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই জিনিসটা এখান থেকে যদি আমরা লিখি, এই জিনিসটা এখানে যদি লিখি, তাহলে সাইন থিটা মানে হচ্ছে সাইন থিটা আমার বার করতে হবে সমান মিউ ইন্টু সাইন আর। সাইন আর মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 মানে কত? হাফ। আর মিউ মানে কত? 2/√3। তাহলে 2/√3 ইন্টু হাফ, এটা কেটে গেল, তাহলে 1/√3 হয়ে গেল। তাহলে সাইন থিটা সমান 1/√3। তাহলে আমি পেলাম সাইন আপতন কোণ
সাইন থিটা সমান 1/√3। তাহলে নির্ণেয় আপতন কোণ যেটা হবে, নির্ণেয় আপতন কোণ যেটা হবে, সেটা থিটা থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/√3। এই হচ্ছে অ্যান্সার। এ কি কঠিন লাগলো বিজিত? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। আর একটা তোমাদের মাছের চোখের অঙ্ক দিয়েছিলাম হোমওয়ার্ক, সেটা আবার বলছি, সেটা আবার করবে। যে একটি মাছের চোখের হোমওয়ার্কটা করো, মাছের চোখের হোমওয়ার্ক প্রিভিয়াস ডেতে যাওয়াদের এটা ট্রাই করো। তারপরে আমরা প্রবলেম আরো অনেক করব, সেটা নিয়ে আমাদের কোনো রকম কোনো চাপ নেই। প্রচুর ধরনের প্রবলেম করব। ধরে নাও একটা, যদি আমরা লাস্ট প্রবলেম আজকে এই জায়গাগুলো থেকে এখন এখন যদি আমরা প্রবলেম, যদি লাস্ট ডিসকাশন নয় প্রবলেম যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এরকম লিখতে পারি। একটা প্রবলেম ধরো আমরা এখানে ডিসকাস করছি যে একটি তরল সাপেক্ষে কাঁচের, একটি তরল সাপেক্ষে সাপেক্ষে কাচের সংকট কোণ সমান 57 ডিগ্রি, 57 ডিগ্রি 20 মিনিট দিয়েছে। ফালতু একটা ই দিয়েছে। 57 ডিগ্রি 20 মিনিটটা আমি নিলাম না, এটা বাদ দিয়ে দিলাম, আমি ধরে নিলাম 60 ডিগ্রি। ওকে, তরলে আলোর বেগ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে তরলে আলোর বেগ নির্ণয় করো। আলোর বেগ কত, এটা হচ্ছে প্রশ্ন। তবে কাচের কাচের সংকট কোণ বলেছে, তাহলে কাচের মিউ নিশ্চয়ই দেওয়া থাকবে। কাচের মিউ প্রতিসরাঙ্ক সমান ধরে নাও 1.5। আর আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ তো তুমি জানো, 3 × 10⁸ তাহলে এই ধরনের ক্যালকুলেশন, এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়বে। তরল সাপেক্ষে কাঁচের সংকট কোণ, তরল সাপেক্ষে কাঁচের সংকট কোণ মানে হচ্ছে সাইন থিটা সমান কি দাঁড়াবে? সাইন থিটা ফর্মুলা কি? সাইন থিটা সমান কি বেরোয় বলো? এটা লেখা হয়েছে, সবাই লিখেছো? তরল সাপেক্ষে কাঁচের সংকট কোণ লেখা হয়েছে, লেখো। যাদের লেখা হয়েছে তারা ভাবো। এই ধরনের প্রশ্ন কিন্তু শিওর পড়বে। এই ধরনের প্রশ্ন কিন্তু কখন পড়বে, কোথায় পড়বে কেউ জানে না, যখন তখন পড়ে যাবে। এই ধরনের প্রশ্ন মানে হচ্ছে খুব ইজি প্রশ্ন। দেখো, আমরা তাহলে উল্টাই, বলেছে তরল সাপেক্ষে, অ্যান্সার তরল সাপেক্ষে সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সমান, কাচের প্রতিসরাঙ্ক না, কাচের সংকট কোণ, সংকট কোণ বলেছে তোমার ধরে নাও 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? সাইন থিটা সি সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি সমান √3/2। আবার আমরা জানি সাইন থিটা সি সমান কি গো, ফর্মুলা কি? 1/μ। তার মানে 1/μ তরল সাপেক্ষে কাঁচের, তাহলে মিউ গ্লাস বাই মিউ লিকুইড, এটা সাপেক্ষের দাও। তাহলে 1/μ গ্লাস মানে কত বলেছে? 1.5। মিউ লিকুইড কত বলেছে? বলেনি। তাহলে মিউ লিকুইড আমার জানা নেই, মিউ লিকুইড আমার জানা নেই। কিন্তু সাইন থিটা সি সমান √3/2 আমার জানা। তাহলে √3/2 সমান মিউ লিকুইড, উপরে চলে গেল এটা, বাই 1.5 মানে 3/2। এটা গুণ করে দিই, তাহলে মিউ লিকুইড সমান 3/2 ইন্টু √3/2, তাহলে 3√3/4। এইটা দাঁড়ালো তোমার মিউ লিকুইড। তাহলে এটা মিউ লিকুইড মানে কি? এটা এটা ছিল আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা ছিল
কাচ সাপেক্ষে লিকুইড সাপেক্ষে গ্লাসের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কিন্তু মিউ লিকুইড তো চরম প্রতিসরাঙ্ক। তাহলে আমরা চরম প্রতিসরাঙ্ক ফর্মুলা কি? মিউ লিকুইড মানে হচ্ছে তরলের পরম প্রতিসরাঙ্ক। এটা ফর্মুলা কি হয় প্রতিসরাঙ্কের? এটা সমান পেলাম 3√3/4। তাহলে আমরা জানি পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে c/v। তাহলে এটাকে লিখতে পারি c/v সমান হচ্ছে 3√3/4। তাহলে আমার চেয়েছে কি ভি সমান কত চেয়েছে, তাহলে ভি সমান 4c/3√3। তাহলে 4c মানে 3 × 10⁸ বাই 3√3 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 3 কেটে গেল, 4/√3, 4/√3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে। এটা কি বুঝতে পারোনি? হ্যালো হ্যালো হ্যালো, একটু আওয়াজ দাও যারা আছো। বোঝা গেছে তো? এগুলো কিন্তু পরীক্ষায় পরীক্ষায় পড়বেই পড়বে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নই কিন্তু পড়বে, এটা শিওর। মানে মোটামুটি কোথাও না কোথাও পাবে। কিন্তু তোমার ফর্মুলা কি? কটা ফর্মুলা? খালি সাইন থিটা সি সমান 1/মিউ। মিউটা কি? রিলেটিভ। ঘন বাই লঘু, মিউ ঘন বাই মিউ লঘু, ওই 1/মিউ ঘন বাই মিউ লঘু। নাহলে ঘন বাই লঘু না হলে তো তোমার থিটা সি হবে না। এবার ওটা বসিয়ে দিয়ে বাদবাকি ক্যালকুলেশন। আর একটা মিউ মানে কি? c/v। সেটা কার জন্য আছে? পরম প্রতিসরাঙ্ক, যখন পার্টিকুলারলি কাউকে আমরা এয়ারের রেসপেক্টে বা শূন্য মাধ্যমের রেসপেক্টে বলি। এনিওয়ে, আজকে এইগুলো করার পরেও আমরা একটু ইন্ট্রোডাকশন করব, ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন করব একটা ছোট জিনিসের। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা করব, এটা হচ্ছে প্রিজম। প্রিজম সম্বন্ধে আমরা একটা ইন্ট্রোডাকশন করব। প্রিজম বানানটা গরম ঠান্ডা লেগেছে, পয়রা ফলা হস্যই হয়, কেটে দিলাম। প্রিজম, PRISM। এখান থেকে শিওর, যদি তোমার আগের অরে পড়বে, এখান থেকে শিওর 4 মার্কস, শিওর একদম পড়বে। জাস্ট 6-7 পাতা ক্যালকুলেশন, তার মধ্যে 4 মার্কস পড়বে। তার আগে আমরা জানার দরকার প্রিজমটা কি। আজকে আমরা জানবো একদম সিম্পল ছোট্ট ক্লাস, জাস্ট প্রিজম কি, প্রিজম কি, এর বিভিন্ন অংশগুলোকে কি বলে, বিভিন্ন অংশ কি কি। আর নাম্বার 3 হচ্ছে এর মধ্যে দিয়ে, এর মধ্য দিয়ে প্রতিসরণ হয় কিভাবে, প্রতিসরণ হয় কিভাবে। এই তিনটে জিনিস আজকে আমরা পড়বো। নেক্সট ডেতে মানে শনিবার আমরা এর থিওরিটিক্যাল ক্যালকুলেশন করব। আজকে আমরা ফিলিংস দিয়ে বোঝার চেষ্টা করব যে প্রিজমটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম। আমরা সবাই জানি প্রিজমের অ্যাকচুয়ালি চেহারা কিরকম হয়, সেটা দেখতে কিরকম হয়। এ ধরে নাও এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ, এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে প্রিজমে। এই বরাবর একটা ডট ডট ডট, ভেতর দিকেও একটা শেপ থাকে এরকম। তো এর এর এই যে নিচের যে তলটা, এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটাকে বলা হয় বেস। বেস বা ভূমি, যার উপর প্রিজমটা বসে থাকে, যার উপর প্রিজমটা বসে থাকে, এটাকে বলে বেস। আর এদের যদি নাম দিই, ধরে নাও এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম এফ। তাহলে এ বি ই ডি, এই যে চতুর্ভুজটা এ বি ই ডি, এ বি ই ডি, এই যে চতুর্ভুজটা, এইটা একটা তল যেখানে আলো পড়ে। আর এসি, এসি, এসি ডি কে, এই যে তলটা, এই তলটা, এই তলটায় প্রতিসরণ হয়। তার মানে দুটো তল হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তল হচ্ছে এ বি ইডি,
বাম দিকের সারফেস, এটা বাম দিকেরটা, বাম দিকের রেক্ট্যাঙ্গেল, বাম দিকের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকার, আয়তক্ষেত্রাকার একটা তল, আর এই ডান দিকের আয়তক্ষেত্রাকার তল হচ্ছে এসি এফ ডি। এই যে ডান দিকের আয়তক্ষেত্রকার তল, আয়তক্ষেত্রাকার তল, এই দুটো হচ্ছে তোমার, এই দুটো হচ্ছে প্রতিসরণ তল। আর এই যে অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি, এইটাকে বলা হয় প্রতিসরণ কোণ, প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ। কারণ এই কোণটার উপর, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, প্রায় পুরোটাই নির্ভর করে। এবার পুরো জিনিসটাই নির্ভর করে। আর এই যে এডি, এডি যে রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটা, এই এডি রেখাটাকে বলা হয় এর এজ, ইডিজি, এজ বা প্রান্ত রেখা, প্রান্ত রেখা। তাহলে আমরা কি এই পুরো, বলো কেউ কিছু বলছো? আমরা যে এই পুরো যে ছবিটা এঁকেছি, এটা থ্রি ডি প্রিজম, এটা হচ্ছে থ্রি ডি প্রিজম। আমরা থ্রি ডি প্রিজম নিয়ে কিন্তু সবসময় থ্রি ডি প্রিজম এঁকে কিন্তু আমরা নিজেদের লাইফ হেল করবো না। আমরা শুধুমাত্র একটা ত্রিভুজ আকৃতি একটা জিনিস আঁকবো, মানে একটা প্রস্থচ্ছেদ আঁকবো, যেটা দেখতে ত্রিভুজের মতন হবে। মানে পুরো প্রিজমের এই বরাবর একটা জায়গায় যদি আমি কেটে নিই, এরকম একটা জায়গা কেটে নিই, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পাবো, এই অংশটা পাবো, ত্রিভুজ অংশটা পাবো। এই ত্রিভুজ অংশটাকে বলা হয় প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন। তাহলে ভূমির সাথে যদি লম্ব হবে, ভূমির সাথে লম্ব হবে, এবং প্রান্ত রেখাগামী একটা রেখা যদি আমরা নিই, লম্বভাবে যে তল যাচ্ছে সেটা প্রান্ত রেখাগামী যদি হয়, তাহলে দেখা যায় যে সেই প্রস্থচ্ছেদ বরাবর যদি আমরা পুরো প্রিজমটাকে নেই, তাহলে ওটা একটা ট্রায়াঙ্গেলের মতো হবে। তাহলে এটার প্রিন্সিপাল সেকশন, প্রিন্সিপাল সেকশন মানে আমরা যদি সামনে থেকে দেখি, তাহলে এরকম দেখবো জিনিসটা। এ তো এইদিকে আরেকটা এরকম আছে, কিন্তু সেটাকে যদি আমরা না দেখতে চাই, শুধুমাত্র একটা দিক যদি দেখি, এই দিকটা, এই দিকটা দেখতে পাবো। এই যে প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ, এই অংশটা নিয়ে আমরা কিন্তু কাজ করব। প্রধান ছেদ, এই অংশটা নিয়ে আমরা কাজ করব, প্রিন্সিপাল সেকশন। তার মানে আমরা প্রিজমকে যখন ছবি আঁকবো, তখন কিন্তু আমরা ধরে নেবো এর পিছনে এইসব আছে, কিন্তু ছবি কিন্তু আমরা এরকম আঁকবো, এ বি সি একটা প্রিজম, এরকম একটা প্রধান ছেদের ছবি নেব। যার ক্ষেত্রে, যার জন্য এই এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ। এইটা হচ্ছে ভূমি, আর এই দিকে আলো পড়বে, আপতিত হবে, এই দিকে আপতিত হবে, এখানে প্রতিসৃত হবে, তারপরে এইদিকে কোথাও নির্গত হবে। তাহলে এই দুটো তল হচ্ছে কিন্তু স্বচ্ছ তল, এবি, এসি, এই দুটো তল হচ্ছে স্বচ্ছ তল। তার মানে এই দিক দিয়ে যেন আলো ভেতরে ঢুকতে পারে, এবং ভেতরে ঢোকার পর বাইরে যেন বেরিয়ে যেতে পারে। এই টোটাল স্ট্রাকচার হচ্ছে প্রিজমের একটা স্ট্রাকচার। এটা কি তোমরা বুঝতে পারলে না পারলে না বলো? একটু আওয়াজ দাও দেখি। হ্যালো, 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 বুঝতে পেরেছো? ঠিক। এবার আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলো কেমন ভাবে প্রতিসৃত হয় সেটা দেখব। তাহলে শুধুমাত্র আমরা যখনই দেখব তখন প্রিজমের প্রধান ছেদ বরাবর দেখব। তাহলে নেক্সট যে ডিসকাশন, নেক্সট সেটা প্রিজমের মধ্যে দিয়ে, প্রিজমের মধ্য দিয়ে বা প্রিজমের প্রধান ছেদের মধ্য দিয়ে, প্রধান ছেদের মধ্য দিয়ে আলো কেমন ভাবে যায়, কেমন ভাবে যায়, এটা হচ্ছে প্রশ্ন। দেখি কেমন ভাবে যায়, ছবি আঁকি। এত বড় ছবি আঁকলাম, একটা বড় করে ত্রিভুজের ছবি আঁকলাম, কারণ এটা প্রিজমের, প্রিজমের হচ্ছে তোমার প্রধান ছেদ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রতিসারক কোণ, এই অ্যাঙ্গেলটা ধরলাম, আমরা ধরলাম এ, এটা হচ্ছে প্রতিসারক কোণ।
প্রতিসারক কোণ। আর এইটা হচ্ছে তোমার বেস বা ভূমি। তাহলে নিশ্চয়ই আলো পড়বে এখানে, সরি, এখানে ধরে নাও আলো পড়লো। তাহলে দেখো আলো পড়লো, এই দিকটা বাইরেরটা ধরে নাও বাতাস। আর প্রিজম কিসের তৈরি? মোটামুটি কিসের তৈরি হতে পারে প্রিজম? সাধারণত কিসের তৈরি হয়? কাচের তৈরি হয়। তাহলে কাচ তো বাতাসের তুলনায় ঘন। তাহলে এখানে প্রতিসরণের নিয়ম মেনে চলবে। তাহলে আমি লম্ব টানবো, এরকম করে লম্ব টানবো, একটা লম্ব টানবো। এই ধরে নাও এই যে তল, তার সাথে একটা লম্ব টানবো। লম্ব টানলে এইটা হচ্ছে তোমার আপতন কোণ। এটা আপতন কোণ আই। তাহলে প্রতিসরণ কোণ একটু কম হবে। তাহলে প্রতিসরণ কোণ, কারণ ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে প্রতিসরণ কোণ এরকম যেত। এরকম না গিয়ে এরকম ঘুরিয়ে দিলাম, তাহলে প্রতিসরণ কোণ কমে গেল। কমার পর করে ধরো এখানে গিয়ে পড়লো। এখানে গিয়ে পড়লে এখানে আমি যদি লম্ব টানি, এখানে যদি লম্ব টানি, তাহলে এইটা হচ্ছে আমার আপতন কোণ। তাহলে তখন প্রতিসরণ কোণটা আবার লঘু দিয়ে যেহেতু যাচ্ছে, তাই এটা দূরে সরে চলে যাবে। তারপরে দেখো একটা আলো গিয়ে এইভাবে পড়ছিল, সে কিন্তু তার ভূমির দিকে বেঁকে গেল। তাহলে এখানে প্রতিসৃত রশ্মি, নির্গত রশ্মি, নির্গত রশ্মি ভূমির দিকে চলে গেল, ভূমির দিকে বেঁকে গেল, বেঁকে গেল। এই যে বেঁকে যাওয়ার ঘটনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে একটা আলো আপতিত হলো, সে ভূমির দিকে বেঁকে চলে গেল। তাহলে সে নিশ্চয় আর আগের ডাইরেকশনে গেল না। যে ডাইরেকশনে যাওয়ার কথা ছিল সেই ডাইরেকশনে গেল না, সে অন্য কোনো ডাইরেকশনে চলে গেল। তাহলে অন্য কোনো ডাইরেকশনে যদি চলে যায় কোনো একটা আলো, আগের ডাইরেকশনে না যায়, কোনো একটা আলোকীয় সংস্থার মধ্যে দিয়ে যাওয়ার সময়, তাহলে আমরা কি বলতে পারি যে আলোক রশ্মিটার কি হয়েছে? কি সৃষ্টি করেছে আলোক রশ্মিটা? চ্যুতিকোণ সৃষ্টি করেছে। ভেরি গুড, কারণ তার দিক চেঞ্জ করেছে। আর চ্যুতিকোণ মানে কি? তাহলে এখানে আমরা বলবো, তার মানে এখানে আমরা ফান্ডা কি পেলাম? এখানে আমরা দেখতে পেলাম 1 নাম্বার, যে দুই তলে, দুই তলে প্রতিসরণ হলো, প্রতিসরণ হলো। 1 নম্বর তলে, বাম তলে, বাম তলে যেটা হলো সেটা হচ্ছে লঘু টু ঘন, লঘু টু ঘন হলো। আর বি হচ্ছে ডান তলে, ডান তলে যেটা হলো সেটা হলো ঘন টু লঘু। এটা হলো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে যে এখানে একটা অবজারভেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি কিন্তু, রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে গেলে, প্রিজমের মধ্য দিয়ে গেলে, মধ্য দিয়ে গেলে তা বেস বা বেস, যেটাকে বলছি বেস বা ভূমি, ভূমির দিকে, ভূমির দিকে বেঁকে যায়। তাহলে বেন্ড করে, তার মানে, তার মানে একটা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন আছে, যেটাকে বাংলায় আমরা কি বলি? তাহলে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন আছে, বাংলায় আমরা বলি চ্যুতি আছে। তাহলে আলোর চ্যুতি হয়েছে বা বিচ্যুতি হয়েছে, ডেভিয়েশন হয়েছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন একটা আছে, ডেল্টা হয়েছে। প্রশ্ন হচ্ছে ডেল্টা সমান কত? তারপর প্রশ্ন হচ্ছে ডেল্টা সমান কত? এখান থেকে আমাদের গল্প এবং ম্যাথামেটিক্স স্টার্ট। সেটা আমরা হিন্টস দিয়ে আজকে আমরা শেষ করব আজকে আমাদের স্টাডি। এই কোণটা ধরে নাও এ, এখানে একটা লম্ব টেনে দিলাম, কারণ এখানে আলোটা ফেলবো। এই ধরুন আলোটা ফেললাম, তারপরে এই দিক দিয়ে চলে গেল। আর এখানেও একটা লম্ব ফেললাম, সরি, এরকম একটা লম্ব টানলাম। তারপর ও এখানে যাওয়ার পর এই যে গেল, এখানে যাওয়ার পর সে বাইরের দিকে বেরিয়ে গেল। তার মানে এই যে দুটো লম্ব,
এই যে দুটো লম্ব এরা যদি পরস্পর পরস্পরের সাথে টাচ করে, তাহলে এখানে এখানে কত অ্যাঙ্গেল হতে পারে কেউ বলতে পারবে? বলবে পরে। আর দেখো আলো এইটা হচ্ছে আপতিত, এটা হচ্ছে আপতিত, আর এইটা হচ্ছে নির্গত। তাহলে আমার ভেতরে কি হয়েছে আমার জানার দরকার নাই, আমি আপতিত আর নির্গতর মধ্যে অ্যাঙ্গেল পেলেই বুঝতে পারবো। আপতিত যাচ্ছিল কোন দিকে? এই বরাবর আপতিত যাচ্ছিল, কিন্তু বেরিয়ে গেল কোন দিকে? এই বরাবর বেরিয়ে গেল। তাহলে এইটাকে যদি আমরা পেছন দিকে দিয়ে টান করি, তাহলে এই যে বহিস্থ কোণটা পাবো, দিস ইজ ডেল্টা, এটাই হচ্ছে আমার চ্যুতিকোণ। চ্যুতিকোণ। তাহলে এটার অ্যাঙ্গেল যদি আমরা I1 নিই, এটার অ্যাঙ্গেল যদি আমরা এটার অ্যাঙ্গেল যদি R1 নিই, এটার অ্যাঙ্গেল যদি R2 নিই, আর এটা যদি I2 নিই, আর এটা A নিই, তাহলে তখন দেখা যাবে এই যে ডেল্টা সমান পাওয়া যাবে আমার I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এই ধরনের কিছু ক্যালকুলেশন আমরা পরবর্তীকালে পাবো। এবং এই যে ডেল্টা, এবং তার সাথে সাথে ডেল্টা সমান আবার আমরা পাবো ডেল্টা সমান আবার আমরা এ সমান আবার পাবো, এই যে এই অ্যাঙ্গেলটা এ, এই এ সমান আবার আমরা পাবো R1 প্লাস R2। এই দুটো জিনিস দিয়ে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন প্রিজমের করব, এবং পরবর্তীকালে আমরা তারপর প্রিজমটাকে ছোট প্রিজম ধরবো, পাতলা প্রিজম ধরবো, তার ক্ষেত্রে কি হয় দেখবো। তারপর আমরা দেখবো প্রিজমে কোন ক্ষেত্রে আলো ফেললাম, আলো ফেললে সেই আলো আর বাইরের দিকে বেরোবে না, কি তার শর্ত হতে পারে, আপতন কোণের জন্য শর্ত কি হতে পারে, প্রতিসারক কোণের জন্য শর্ত কি হতে পারে, এই সমস্ত ডিটেলস গুলো আমরা আলোচনা করবো। So next day is dedicated for prism. Next date is dedicated for prism. তোমরা এখন আমি বলবো, তোমরা যদি ক্লাস কামাই প্লিজ করো না, কারণ কি কামাই করলে সেটা পরে করে নিও যত তাড়াতাড়ি সম্ভব, আদারওয়াইজ কিন্তু তোমাদের চাপ হলেও হতে পারে। এনিওয়ে, ক্লাস মে বি স্লো, বাট এই ক্লাসটা তুমি একাই পড়তে গেলে কিন্তু, যদি তোমার আগে পড়া না থাকে, ইট উইল টেক টাইম। আমার সাথে সাথে পড়ে নিলে তোমার ইজি হয়ে যাবে। তুমি যদি আগে পড়া থাকে, তো যদি আগে থেকে তোমার পড়া থাকে, তাহলে তুমি একবার যে চ্যাপ্টারটা আমার পড়া হবে সেটা একবার দেখে নেবে ঝপঝপ করে, এবং সেখান থেকে তোমার কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো তোমরা যখন আমরা ডিসকাস করবো তখন তোমরা করে নিতে পারো। চলো তাহলে আজকে